লাস্ট ডেট 29 তারিখে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে ব্রিফলি টপিকগুলো স্টার্ট করার ট্রাই করব। আর তোমাদেরকে তো বলছি যে ব্রাউন অ্যান্ড ভ্যারানিসিকের যে বইটা আছে ওইটাই মেইনলি ফলো করার ট্রাই করব। আচ্ছা, তো আমরা আজকে যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে যে আমরা গেট যেগুলো দেখে আসছি, নট গেট, অর গেট, তাই না? এগুলা তো তোমরা আগে দেখে আসছো। এগুলা কিভাবে বানানো হয়? তোমরা 1 ও 2 করে আসছো না সবাই? জি স্যার। জি স্যার। 1 ও 2 করো না এরকম কেউ আছো? আচ্ছা, তাহলে সবাই এটা হয়তো বুঝবা যে আমরা মসফেটের বায়াসিং সার্কিট বা এটার প্রপার্টি দেখার জন্য যে সার্কিট, এটা আগে দেখে আসছি, তাই না? মসফেটের এটা হচ্ছে ড্রেইন, সোর্স আর গেট। আমরা সাধারণত একটা ভোল্টেজ হয়তো ভিজিএস অ্যাপ্লাই করি গেটে, গেট থেকে সোর্স পর্যন্ত একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। আর অন্য সাইডে একটা ডিসি বায়াস বা সোর্স থাকে, ভিডিডি। মনে করো আমরা ড্রেইনের থেকে যেই ভোল্টেজটা আছে সেটাকে আউটপুট ভোল্টেজ হিসেবে চিন্তা করতেছি। তো ভিজিএসটাকে যদি আমরা ভি ইন মনে করি, এখন মসফেটের প্রপার্টিটা কি? ভিজিএস এ যখন একটা ভোল্টেজ দেই, ভিজিএস এ যদি আমি ভোল্টেজ দেই তখন সে সুইচের মতো করে অন হয়ে যায়। অন হলে কি হবে? সার্কিটটাকে কি আমরা এভাবে চিন্তা করতে পারি যে মসফেটটা সুইচ অন হয়ে গেছে, সুতরাং এখন সার্কিটটা এরকম। এটাকে আমরা লিখতে পারি? আচ্ছা, তাহলে আমি স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা, আপনি যেটা বলেন যে সুইচ ওপেন হয়ে গেলে আমার হচ্ছিল তাহলে শুধু এতটুকু থাকবে, তাহলে এই সুইচটা কি আমার গেটের সাথে সংযোগ ছিল? না, মসফেটে কি হয়, মসফেটে চ্যানেল ফর্ম হলে ওইটা শর্ট হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাই করছি যে ঠিক আছে আমি ভিজিএস দিছি, সুতরাং এই ড্রেইন আর সোর্স চ্যানেল ফর্ম করে শর্ট হয়ে গেছে। তাহলে ইকুইভ্যালেন্টলি আমাদের সুবিধার জন্য চাইলে এইভাবে আঁকতে পারি না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভি ইন কি দিছি? মনে করো ভি ইন আমি 2 ভোল্ট দিছি, যে থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি দিছি, 2 ভোল্ট বা 5 ভোল্ট কিছু একটা দিছি। আউটপুটে ভি আউটটা কত পাচ্ছি এখানে? 0।
জিরো, তাই না? এটা গ্রাউন্ডের সাথে শর্ট না, তো ভি আউটটা হচ্ছে 0 ভোল্ট। আবার মনে করো ভি ইন, অর্থাৎ এই গেটে আমি 0 ভোল্ট দিছি। গেটে যদি আমি ভোল্টেজ না দেই তাহলে তো চ্যানেল ফর্ম হবে না। চ্যানেল ফর্ম না হওয়া মানে কি? এটা ওপেন হয়ে থাকবে না, যে কারেন্ট ফ্লো করতে দিবে না। এইবার ভি আউটটা কত হচ্ছে? 2 ভোল্ট। হ্যাঁ, 2 ভোল্ট, অর্থাৎ ভিডিডি সমান হচ্ছে আর কি, তাই না? যেহেতু কারেন্টের কোনো ফ্লো নাই, ভি আউট সমান ভিডিডি। তো আমরা যেটা করি যে এই ভিডিডিটা কত হবে এটা তো জানি না, যেটা 2 ভোল্টও হইতে পারে 5 ভোল্টও হতে পারে। আমরা এই জন্য 0 কে লো বলি আর হায়ার ভোল্টেজটাকে হাই বলি, অথবা এটাকে 0 ডাকি, লো এর পজিশনটাকে শুধু 0 ডাকি আর হায়ার পজিশনটাকে 1 ডাকি। তাহলে আমি এভাবে লিখতে পারি যে ইনপুটটা যখন 0 অর্থাৎ লো, আউটপুটটা তখন হাই। ইনপুট হাই হলে আউটপুট লো। এটা কোন গেটের প্রপার্টি বলো দেখি? স্যার এটা নট গেট। নট গেটের প্রপার্টি, তাই না? যে আমি যা দিচ্ছি তার উল্টা দিচ্ছে, মানে নট, মানে যেটা দিচ্ছি সেটা না আউটপুটে। তো নট গেটটা তার মানে আমরা এইভাবে বানাইতে পারি। এখন সাধারণত একটা রেঞ্জের মধ্যে এটা কাজ করে, যে আমি মসফেটের ক্যারেক্টারিস্টিক্স আঁকতেছি, হয়তো তোমাদের এটা মনে নাও থাকতে পারে। ভিজিএস অর্থাৎ ভি ইন এর সাথে আমরা যদি ভিডিএস অর্থাৎ ভি আউটটা প্লট করি, এই ক্যারেক্টারিস্টিক্সটা তোমরা ইয়েতে পড়ে আসছো 102-তে। এটা দেখতে অনেকটা এরকম। এটা কি বলতেছে? যে ভিজিএস এর ভ্যালুটা একটা সার্টেন ভ্যালুর নিচে যখন আছে, 0 হইতে হবে এমন কোনো কথা নাই, একটা সার্টেন ভ্যালুর নিচে থাকলেই ভিডিএস এর ভ্যালুটা হাই থাকে, তাই না? বেশি ভ্যালু থাকে। আমরা তাই করছি যে 0 ভোল্ট দিলে আউটপুটে বেশি পাইছি। আর ইনপুটের ভ্যালুটা যদি আমার একটা সার্টেন ভোল্টেজের বেশি থাকে, তখন আমরা আউটপুটটা 0-র কাছাকাছি এক্সপেক্ট করি, তাই না? যে এই আউটপুটটা 0 না, কিন্তু 0-র কাছাকাছি। কিন্তু আমরা আইডিয়ালি এটাকে 0 চিন্তা করে নিছি। তো এইটা আমাদের মনে রাখতে হবে যে এই যখন এই ধরনের ডিভাইস বানানো হয়, এটা আসলে এক্স্যাক্টলি 0 হয় না, এটার একটা ভ্যালু থাকে, কিন্তু এই একটা রেঞ্জের মধ্যে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে আমরা শুধু 0 আর 2 ভোল্ট করলাম, অথবা শুধু 0 আর 1 করলাম, এরকম কেন করলাম? বাইনারি কেন? 0 আর 1 কেন? 3টা পজিশন নিলে কি হইতো, তাই না? এই যে আমি একটা পজিশনকে নাম দিছি 0, বা একটা পজিশনের নাম দিছি লো, একটা পজিশনের নাম দিছি হাই। 2টা কেন? আরেকটা থাকলে কি হইতো? আমি যদি আরেকটা দেই মিডিয়াম, তাহলে কি খুব অসুবিধা হইতো? স্যার দুইটা দিয়ে আমরা মনে হয় বুঝতে পারি প্রপার্টিজ, এই জন্য স্যার 3 নাম্বারটা লাগে না, এরকম কিছু স্যার?
তিনটা থাকলেও ওইটার প্রপার্টিও আমরা বুঝতে পারতাম অ্যানালাইজ করলে, তাই না? আমরা বাইনারি না করে এরকম 3টা বা 4টা করলে আমাদের জন্য, মানে যদি করতে পারতাম তাহলে কিন্তু আমাদের কম্পিউটার আরো ফাস্ট হইতো, তাই না? বাইনারিতে দেখো, তুমি চিন্তা করো যে 2 বোঝানোর জন্য 10 লিখতে হয়, তারপর 4 বোঝানোর জন্য 100 লাগে। আমি যদি একবারেই 0 1 2 3 একটা ঘরেই বুঝাইতে পারি, আমি এরকম 2 3টা ঘর ইউজ করব কেন? এতগুলা ইউজ করলে তো আমার মেমোরি বেশি লাগতেছে। ইন এ সেন্স এটা খারাপ, বাইনারিটা স্লো করে দিচ্ছে সবকিছু, কিন্তু বাইনারিটা করার একটা কারণ আছে, এবং এটার মেইন কারণ হচ্ছে যে এখানে যদি খেয়াল করো, আমার আউটপুটে অর্থাৎ ভিডিএস এ হাই এর জন্য একটা আউটপুট আছে, লো এর জন্য একটা আউটপুট আছে, এখানে বড় একটা গ্যাপ আছে। যে কোনো কারণে যদি আমার এরর হয়, যে মনে করো হাই ভোল্টেজটা আমি দিতে চাইছিলাম, ইনপুটে এখানে দিতে চাইছিলাম, কোনো কারণে আমার একটু সিস্টেম ফ্লাকচুয়েশনের কারণে কম পড়ছে, তখন কি হবে? আমি তো আউটপুট বেশি পাবো, কিন্তু হাইটা এত দূরে যে এখানে একটু চেঞ্জ হলেও আমি ওইটাকে লোই ডাকতে পারবো, ঠিক আছে? তাহলে একটু একটু চেঞ্জ হলেও আমার অসুবিধা নাই, যে আমার মানে সেফটি মার্জিন আছে, ক্যালকুলেশনে যাতে ভুল না হয়। কিন্তু মিডটা যদি দেখো, মিডে যদি আমি আরেকটা রাখি, কোনো কারণে যদি একটু এটা এদিক সেদিক হয়ে যায়, এটা তো হাইয়ের সাথে মিশে যাবে, তাই না? তখন আমি বলবো কিভাবে যে আমার আউটপুটটা হাই আসছে না মিডিয়ামের লেভেল আসছে? তখন তো আর বলতে পারবো না। সো এইটার মেইন কারণ হচ্ছে, এই বাইনারি ইউজ করার মেইন কারণ হচ্ছে যাতে করে আমরা এই সেফটি মার্জিনটা রাখতে পারি। আমরা তখন বলি যে এই এই রেঞ্জের মধ্যে যা আউটপুটে আসুক না কেন ওইটা হাই, এই রেঞ্জের মধ্যে যাই আসুক না কেন সেটা লো, মাঝামাঝি কিছু থাকলে ওইটা মানে রিক্যালকুলেট করে যে এখানে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে? কিন্তু দেখো আমার একটা সেফটি মার্জিন আছে, আমি যত বেশি ডিভিশন করব আমার সেফটি মার্জিনটা তত কমে যাবে, তখন এরর হওয়ার সম্ভাবনা বেশি। আমি যদি অ্যাকুরেটলি কোনো হার্ডওয়্যার বানাইতে পারতাম তখন আমি আরো বেশি লেভেল দিতে পারতাম। সো এই কারণে এখনো বাইনারি সিস্টেমই আমরা ইউজ করি, যদিও অনেক আগের থেকে এটা চলে আসছে, প্রায় কত 30 40 বছর ধরে। না, মাইক্রো প্রসেসর আসছে প্রায় 50 বছর হয়ে গেছে, মানে তখন থেকে যে বাইনারি করা হচ্ছে এখন আমরা বাইনারি করি। কিন্তু বাইনারি ছাড়াও অন্যান্য সিস্টেম নিয়ে এখনো কাজ হচ্ছে, যে মানুষ চেষ্টা করতেছে যে আমরা বাইনারি না করে অন্য কোনো সিস্টেম করতে পারি কিনা, যাতে আমরা এরকম 4টা স্টেপ রাখতে পারি, এবং 4টা স্টেপ রাখলে তোমার মেমোরি আরো ছোট হয়ে আসবে, মানে হচ্ছে একই জায়গাতে এখন যা ইনফরমেশন রাখতে পারো তার হয়তো 4 গুণ জিনিস রাখতে পারবা, স্পিড বেশি হবে, তাই না? কারণ এখন আর বড় একটা নাম্বার সিকোয়েন্স নিয়ে, বড় নাম্বার সিকোয়েন্স নিয়ে কাজ করতে হবে না, সো ক্যালকুলেশন স্পিডটাও বেটার হবে। কিন্তু এখনো প্রবলেম এইটাই, যে এই সিস্টেমটা কিভাবে ডেভেলপ করবে, এটা অনেক টেকনিক আছে, কিন্তু এইভাবে মসফেট দিয়ে হবে না। তো এই হচ্ছে বাইনারি চুজ করার কারণ, ঠিক আছে? নেক্সট টাইম কেউ যদি জিজ্ঞেস করে যে কম্পিউটারে বা এরকম লজিক সিস্টেমে কেন বাইনারি ইউজ করা হয়, এটা যাতে বলতে পারো যে এখানে ভোল্টেজের সেফটি মার্জিনের জন্য, যাতে করে এরর না হয়, এররের চান্সটা কমানোর জন্য এটা করা হয়েছে। আচ্ছা, তো এইটা গেল একটা বেসিক কনসেপ্ট।
এখন নেক্সট যেটা আমাদের বোঝা দরকার যে এই যে নট গেটের যে কাজ হচ্ছে বললাম, নট গেটটাকে আসলে এভাবে বানানো হয় কিনা, এবং এটার অ্যান্সার হচ্ছে না, নট গেট এভাবে বানানো হয় না। তো এইভাবে বানানোর কিছু প্রবলেম আছে, এবং এই প্রবলেমটা শুরুর দিকে ছিল না। প্রথম প্রথম যখন এই ধরো মাইক্রোপ্রসেসর অথবা গেট বানানো হতো, তখন এইভাবে করা হতো না। তো করা হতো না, এটার একটা কারণ হচ্ছে যে তখন আমরা একটা মাইক্রোপ্রসেসরে খুব বেশি ট্রানজিস্টর ছিল না বা খুব বেশি মসফেট ছিল না। ধরো একটা মাইক্রোপ্রসেসরের ভিতরে আগে হয়তো 1000 বা 5000টা এরকম মসফেট ছিল, এখন অনেক বেশি। এখন কয়টা থাকে একটা মাইক্রোপ্রসেসরে? স্যার বিলিয়ন। বিলিয়ন থাকে, তাই না? মিলিয়ন মানে হচ্ছে 10⁹9 আর বিলিয়ন মানে হচ্ছে 10⁻12। মাইক্রোপ্রসেসর তো তোমরা দেখছো খুব ছোট, এতগুলা থাকে। তো এখন এতগুলা থাকলে কি হবে? আমি যদি এই সার্কিট বানাই, কি প্রবলেম হবে? দেখো, যখন অন অবস্থায় থাকে মসফেটটা, তখন সার্কিটটা কিরকম ছিল? একটা শর্ট পাথ ক্রিয়েট হয়। পাথ ক্রিয়েট হচ্ছে মানে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এবং কারেন্ট ফ্লো হইলে তুমি জানো যে এখানে আই স্কোয়ার আর লস থাকবে, তাই না? হিটিং হবে। এখন একটা দেখে হয়তো মনে হচ্ছে যে একটা রেজিস্ট্যান্সে সামান্য একটু কারেন্ট ফ্লো করলো, কি বা হবে, তাই না? তেমন কি হবে, কোনো কোনো সমস্যাই নাই। আমরা তো ব্রেডবোর্ড এরকম বানাইছি। কিন্তু একটু চিন্তা করে দেখো যে একটা মাইক্রোপ্রসেসরে, অথবা আমি যদি এরিয়া নেই 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার, এইটুকু এরিয়ার মধ্যে আমাদের প্রায় 100 মিলিয়ন এই ধরনের সার্কিট থাকে। 100 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 10⁸8 সংখ্যক থাকে। তো এতগুলা যদি থাকে 1 মিলিমিটার বাই 1 মিলিমিটারে, প্রত্যেকটার যদি আই স্কোয়ার আর লস থাকে, তাহলে তো অন করার সাথে সাথে এটা পুরে শেষ হয়ে যাবে। এ তো কখনোই কাজ করবে না। তুমি অন করবা, সাথে সাথে আই স্কোয়ার আর দিয়ে সাংঘাতিক হিটিং হয়ে এটা আগুন ধরে বাস শেষ। তো তার মানে এই টেকনোলজিটা আসলে আমরা এখন ইউজ করতেছি না। আমরা তাহলে কি করতেছি? তো শুরুতে এভাবে করা হতো, ওই যে বলছিলাম, শুরুতে হয়তো 1 মিলিমিটার বাই 1 মিলিমিটারে খুব বেশি ছিল না, কয়েকটা হয়তো ছিল, এখন অনেক বেশি। তো এই জন্য এই ডিজাইনটা কিছুটা হলেও চেঞ্জ করা হয়েছে। এখন চেঞ্জ করে যেটা করা হয়েছে যে আগে একটা মসফেট ইউজ করা হতো, এখন দুইটা মসফেট ইউজ করা হয়। এনমস এর সাথে উপরে একটা পিমস ইউজ করা হয়। এই ধরনের সার্কিট আগে দেখছো? জি স্যার। জি স্যার। জি স্যার। কি করে এটা দিয়ে, বা এটার নাম কি? সিমস। হ্যাঁ, এটার নাম সিমস। সিমস কেন? স্যার এটা কমপ্লিমেন্টারি মসফেট, একসাথে পি আর এন আছে। হ্যাঁ, একসাথে পি আর এন থাকার কারণে এটাকে আমরা সিমস বলি। এই যে দেখো, একটা এনমস আছে, একটা পিমস আছে। এখন এটা তো এইভাবে খালি বানাই দিলে হইলো না,
আমাদের চেক করে দেখতে হবে যে আগের মতো এটা কাজ করে কিনা। তো দেখো, আমি যদি ভি ইন সমান লো দেই, ভি ইন যদি লো দেই তাহলে কোনটা অন হবে? বা এনমসটা কি হবে? এনমসটা অফ হয়ে থাকবে না? আর পিমস এর অপারেশন তো উল্টা, তো পিমসটা অন হয়ে থাকবে। সেক্ষেত্রে সার্কিটটা দেখতে এরকম যে পিমসটা অন হয়ে আছে, এনমসটা অফ হয়ে আছে। সেক্ষেত্রে আউটপুট কি পাবো? হাই পাবো না লো পাবো? স্যার হাই। স্যার হাই পাবো স্যার। হাই পাবো। আবার ভি ইন যদি 1 দেই, ভি ইন 1 দিলে আমরা জানি যে এনমসটা অন হবে, আর পিমস তো উল্টা অপারেট করে, সো পিমসটা অফ থাকবে। সো অফ মানে হচ্ছে ওখানে চ্যানেল ফর্ম করে নাই, ওপেন হয়ে যাবে ওইটার পাথ। আর এনমসটা অন মানে হচ্ছে ওইটা শর্ট হবে। সেই ক্ষেত্রে ভি আউটটা কি পাবো? 0। স্যার 0। 0 পাবো, তাই না? কারণ গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে আছে। স্যার এনমোসটা অন কেন হবে স্যার? ওই যে ভি ইন যে আমরা হাই দিছি, তুমি ওইটা চ্যানেল ফর্ম করতে পারবে এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলটা যেহেতু ফর্ম করতে পারবে, তুমি যেহেতু গেটে ভোল্টেজ দিছো। তো তাহলে এই সিমস যে স্ট্রাকচারটা বানানো হলো, সেটা আমাদের নট গেটের মতো ঠিকই কাজ করতেছে, কিন্তু আগে যে একটা রেজিস্টিভ এলিমেন্ট ছিল, এখন কিন্তু কোনোবারই আমরা রেজিস্টিভ এলিমেন্ট দেখি নাই। এখন একটা শর্ট পাথ আছে, অথবা প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, এদিকে একটা চ্যানেল দিয়ে লো রেজিস্ট্যান্স পাথ আছে। সো আগে যেমন রেজিস্ট্যান্স সরাসরি বসানো হতো, এখন ওরকম কিছু নাই। সো আমাদের আই স্কোয়ার আর লসটা অনেক কমে আসছে। এরপরেও লস আছে, এরপরেও লস আছে। এটা মেইনলি হয় ডিউরিং সুইচিং। ডিউরিং সুইচিং মানে হচ্ছে যে এই ধরো অফ থেকে অন হচ্ছে অথবা অন থেকে অফ হচ্ছে, ওই টাইমগুলোতে এই হিটিং হয়। এখন এই যে অন থেকে অফ হচ্ছে বা অফ থেকে অন হচ্ছে, এই সুইচিং সে সেকেন্ডে কয়বার করে? কোনো আইডিয়া আছে? আমরা যখন বলি যে একটা প্রসেসরের স্পিড 2.5 গিগাহার্টজ, এটা মানে হচ্ছে যে মানে অনেকগুলা সিমস 2.5 গিগাহার্টজে সুইচিং করতেছে। 2.5 গিগাহার্টজে সুইচিং করতেছে মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 2.5 গিগা বার বা 2.5 গিগা সংখ্যক বার সে সুইচিং করতেছে। মানে এক সেকেন্ডে এত বার সুইচিং করতেছে। তো এক সেকেন্ডে যদি সুইচিং এতবার করে এবং সুইচিং এর সময় যদি তোমার ইয়ে থাকে, লস থাকে, তাহলে তো এখানে তো এরকম হিট জেনারেট হবেই। এ কারণেই যখন মানে তুমি কম্পিউটার বা ফোনে বেশি লোড দাও বা বেশি কাজ করাইতে যাও, তখন দেখবা যে গরম বেশি হয়। কারণ যখন কাজ কম থাকে তখন হয়তো সবগুলা সিমস সুইচিং করতেছে না, অল্প কিছু সুইচিং করতেছে। কিন্তু কাজ বেশি দিলে তখন বেশি সংখ্যক ট্রানজিস্টর বা সিমস সুইচিং করতেছে। তো বেশি সংখ্যক করলে সেটার হিটিংও বেশি হবে। কিন্তু এই হিটিংটা হচ্ছে এই সিমস বানানোর পরের অবস্থা। এরপরেও দেখো কি অবস্থা হয়, যে অনেক গরম হয়ে যায়, ফ্যান লাগে বা কোনো কুলিং সিস্টেম লাগে।
যদি আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে বানাতাম তাহলে কোনোভাবেই কাজ করতো না। ঠিক আছে, এখন যদিও আমি তোমাদেরকে মানে মাইক্রো প্রসেসর দিয়ে বা এরকম ইয়ে দিয়ে বড় সিস্টেম দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এটার সাথে আমাদের এই কোর্সের কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে যে মাইক্রো প্রসেসর ইজ এসেনশিয়ালি আ কালেকশন অফ গেটস। ওখানে অনেকগুলা অ্যান্ড গেট, নট গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট এগুলা দিয়েই মাইক্রো প্রসেসর বানানো থাকে। এটা সার্টেন কানেকশন দেওয়া থাকে। ঠিক আছে, সো আমরা যখন এই কোর্সে এই গেটগুলা ভালো করে বোঝা ট্রাই করতেছি, আমরা মাইক্রো প্রসেসরের বা একটা সিস্টেমের খুব ছোট্ট একটা অংশ আসলে শিখতেছি, কিন্তু সেগুলা না শিখলে আমরা পরের গুলাও শিখতে পারবো না। তো এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলে। আচ্ছা, একটা হ্যাঁ কোশ্চেন বলো। হ্যাঁ বলো। স্যার, এখানে তো পাওয়ার লস হওয়ার জন্য স্যার আর রেজিস্টার ইউজ করতেছি না স্যার, তাহলে সরাই স্যার ফেলতেছি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে স্যার আমি সরাসরি কারেন্ট সোর্স দিতে পারতাম না? কারেন্ট সোর্স জি স্যার। না, না না, আমরা এই যে আউটপুট গুলা তো আমরা ভোল্টেজ ইন টার্মস অফ ভোল্টেজ করতেছি, তাই না? যে হাই ভোল্টেজটা হাই আছে না লো আছে ওইভাবে দেখতেছি। কারেন্ট সোর্স দিলে তো আর আমি ভোল্টেজ মেনটেন করতে পারবো না। আমাদের সবকিছু এই 0-1 তো আসলে ভোল্টেজ লেভেল বোঝাচ্ছে, কারেন্ট লেভেল বোঝাচ্ছে না। আচ্ছা, তো আসলে এখন আমরা যদি এটাকে চিন্তা করি যে আমরা কোন পজিশনে আছি ইন টার্মস অফ আ সিস্টেম, যেটা আমি প্রত্যেকবারই দেখাই, যে আমরা যদি একটা ছোট চিপ চিন্তা করি বা মাইক্রোপ্রসেসর চিন্তা করি, এখানে অনেকগুলা ভাগ থাকে। এখানে সিপিইউ থাকে, মেমোরি থাকে, তারপর এখানে অ্যারিথমেটিক লজিকের জন্য একটা ইউনিট থাকতে পারে যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করবে, তাই না? তারপর এখানে ডেটা ট্রান্সফারের জন্য কোনো এলিমেন্ট থাকতে পারে। এই প্রত্যেকটারই আলাদা আলাদা ডিজাইন আছে, কিন্তু এই ডিজাইনগুলা হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন অফ গেট দিয়ে বানানো হয়। অনেকগুলো গেট দিয়ে এই এক একটা ব্লক বানানো হয়েছে, এবং এই এক একটা গেট বানানো হয় এরকম সিমস দিয়ে। যেমন ন্যান্ড গেট বানাতে হলে 2টা সিমস লাগে, আর সিমস তো বুঝতেই পারতেছো যে সিমস হচ্ছে এক একটা সিমস হচ্ছে একটা এনমস আছে আর একটা পিমস আছে। তো আমরা এখন পর্যন্ত কোথায় আছি? আমরা এখানে আছি। এখান থেকে আমরা এরপরে গেট লেভেলে যাব, গেট লেভেল ডিজাইন শিখব। এই গেট লেভেল যে ডিজাইন গুলো আছে সেইটা আমরা শিখবো মিড 1 আর মিড 2 তে। ঠিক আছে, আমরা এই গেট দিয়ে হয়তো ডিফারেন্ট ব্লকস বানাবো, কিভাবে বানানো হয়। আর এখানে হয়তো আর একটা মেমোরি এলিমেন্ট থাকতে পারে, সেটা আমরা মিড 2 এর পরে দেখব। এবং এই কোর্সটা শেষ হলে আমরা এই ছোট্ট একটা ব্লক পর্যন্ত পৌঁছাতে পারবো। এই পুরা ডিজাইনটা যদি শিখতে চাও, এটা শিখতে হলে তোমরা EEE 416 করতে হবে। আমরা এই কোর্সে শুধুমাত্র এটার একটা ছোট অংশ পর্যন্ত যেতে পারবো, কিন্তু বেসিক আইডিয়াটা ক্রিয়েট হবে। তো এইটা একটু অ্যাপ্রিসিয়েট করা দরকার যে আসলে আমরা যখন একটা গেট বোঝার চেষ্টা করি, আমরা একটা সিস্টেমের কতটুকু শিখি। যে একটা মাইক্রোপ্রসেসরে যদি বিলিয়নস অফ ট্রানজিস্টরস বা বিলিয়নস অফ গেটস থাকে, আমাদের এই 2-3টা গেট দিয়েই বুঝতে অনেক টাইম লেগে যায়, তাই না? যে এটা কিভাবে কাজ করে।
এই বিলিয়ন্স অফ গেটস কানেক্ট করলে ওইটা কিভাবে কাজ করবে ওইটা অবশ্যই আরো ডিফিকাল্ট, এবং হ্যান্ডেল করা, পাওয়ার সাপ্লাই দেওয়া সব জায়গায় ওগুলা ডিফিকাল্ট। তো সেগুলোর কানেকশনটা ফিজিক্যালি কিভাবে বানানো হয়, যে এতগুলা কিভাবে হ্যান্ডেল করব, প্রত্যেকটার কানেকশন আমি এত ছোট ছোট কানেকশন কিভাবে করব, সেইটা আমরা আরেকটা কোর্সে পড়ি। ওইটা হচ্ছে ফ্যাব্রিকেশনের একটা কোর্স, EEE 415, অথবা ন্যানো টেকনোলজির একটা কোর্স EEE 413। তো তোমরা যদি এসেনশিয়ালি ডিজাইনটা জানতে চাও মাইক্রোপ্রসেসরে বা VLSI ডিজাইন কিভাবে হয়, সেটা 416। আর যদি জানতে চাও যে কিভাবে বানানো হয়, এই 415 হচ্ছে পুরা কোর্সেই শুধু শেখানো হয় যে কিভাবে বানাইতে হয়, যে ল্যাবে গিয়ে একটা মসফেট কিভাবে বানাবা, বা একটা সিমস কিভাবে বানাবা, অথবা এরকম একটা বড় স্ট্রাকচার কিভাবে বানাবা। আর EEE 413 হচ্ছে ন্যানো টেকনোলজির উপর একটা কোর্স, সেখানেও ইনিশিয়ালি মিড 1 এর সময় এই জিনিসগুলো শেখানো হয়। ঠিক আছে, তো মানে উই ক্যান গো অল দা ওয়ে, যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু অ্যাটলিস্ট হোপফুলি তোমরা রোড ম্যাপটা এখানে বুঝতে পারতেছো যে আমরা এখানে বা এখন কোথায় আছি। ঠিক আছে, তো এইগুলা জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য। হোপফুলি এগুলা হয়তো কিছুটা ক্লিয়ার হবে তোমাদের। এগুলা হয়তো আমাদের মানে পড়া বোঝার জন্য দরকার নাই, কিন্তু আমরা কেন করতেছি এগুলা ওইটা আমাদের বোঝা দরকার। আচ্ছা, তো ইন টার্মস অফ টপিকস, আমাদের এই গেট বা লজিক সিস্টেম বোঝার জন্য আমাদের প্রথমেই যেটা বোঝা দরকার সেটা হচ্ছে বাইনারি নাম্বারস, তাই না? তারপর এই বাইনারি নাম্বারের জন্য অ্যালজেব্রা যেটা আছে এটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। প্রথমে আমাদের তাহলে বাইনারিও বুঝতে হবে, তারপর বুলিয়ান লজিক বা বুলিয়ান অ্যালজেব্রা বুঝতে হবে, তারপর আমরা হয়তো লজিক গেটস গুলো আর একটু ভালো করে বুঝতে পারবো। তো বাইনারি সিস্টেমে যাওয়ার আগে আমরা আমাদের সিস্টেম নিয়ে যদি ডিসকাস করি, আমরা বলি আমরা যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এটা যেটা বলি, এটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি অথবা ডেসিমাল সিস্টেম বলি। এখন এটা ডেসিমাল সিস্টেম কেন? ডেসিমাল সিস্টেম কারণ এখানে 10টা আছে, মানে 10টা নাম্বার পর পর আবার সাইকেল করে পুরা জিনিসটা। তো ফর এক্সাম্পল আমরা 0 থেকে যদি স্টার্ট করি, আমরা যাব 0 1 2 3 9 এর পরে আমরা কি করি? 10 লিখতে গেলে 9 এর ওই পজিশনটাতে 0 দেই আর লেফটে একটা 1 দেই। এরপর আবার তোমার আসবে 11 12 13 এভাবে যেতে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে এই 0 থেকে 9 যে নাম্বারস গুলো আছে এটা কিন্তু আমি রিপিট করতেছি। 0 থেকে 9 হয়েছে, আবার 0 থেকে 9 হবে, এবং আমি যদি নাম্বার লিখতেই থাকি সিরিয়ালি, আমি দেখবো যে 0 থেকে 9টা রিপিট হইতেই আছে, তাই না? এটার কারণ কি? কারণ আমার 0 থেকে 9 এই 10টাই আছে আমার কাছে। এগুলাকে আমরা এক একটা
ইয়ে বলি, সিম্বল বলি, তাই না? যে 0 একটা সিম্বল, 1 একটা সিম্বল। তো এই কারণে যখন আমরা 9-এ পৌঁছায় যাই তখন আমাকে এই জিনিসটা রিসেট করতে হয়, যে আমার শেষ। কিন্তু রিসেট করতে হলে আমার এখন নতুন নাম্বারকে আইডেন্টিফাই কিভাবে করব? বাম দিকের ঘরেরটা চেঞ্জ করে তারপরে করব। আসলে আমার নাম্বারটা কি ছিল শুরুতে? আমার ছিল 0001, এইভাবে ছিল, 09 পর্যন্ত আসছে, তারপর 0টাকে আমরা 1 করছি। 0টাকে 1 করছি কেন? কারণ আসলে আমার 0-র পরেরটা হচ্ছে 1। তো আমাদের নাম্বার সিস্টেমটা এভাবে কাজ করে। মেবি আমরা কখনো এটা এভাবে চিন্তা করে দেখি না, কিন্তু আজকে এইভাবে চিন্তা করার একটা কারণ আছে। এর কারণ হচ্ছে যে আমরা আরেকটা সিস্টেম বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে বাইনারি। বাইনারি সিস্টেমে, এটা তোমরা জানো, বাইনারি সিস্টেমে 0 আছে, 1 আছে, তারপরে আর কিছু নাই। এটা একটু কাছে দেই। বাইনারি সিস্টেমে আমরা জানি 0 আছে, 1 আছে, এরপরে 2 বলে কোনো সিম্বল নাই। কিন্তু তোমরা এটা জানো যে 2 এর জন্য কি লিখছিলা? তোমরা শিখে আসছো না বাইনারি? স্যার 10 10। কেন 10 লিখছি? স্যার দুইটা সংখ্যা আছে শেষে। দুইটা আছে। দেখো আমরা ডেসিমালে কি করছিলাম, যখন শেষ হয়ে গেছিল, শেষ হয়ে গেলে আবার রিপিট করছি। তা আমার 01 এর পরে তো শেষ, আবার 0 থেকে স্টার্ট হবে, এরপরেরটা আবার 1 হবে, আবার 01 হবে। আমরা ডেসিমাল থেকে যা শিখছি ওটার থেকে এভাবে বুঝতে পারতেছি না যে এটা তো 01 ছাড়া আর তো অন্য কোনো ভাবে আগানো সম্ভবই না। কিন্তু এদেরকে আমরা আলাদা করব কিভাবে, বুঝবো কিভাবে যে এরা আলাদা নাম্বার? এটা হচ্ছে লেফটের পজিশন যেটা, তাই না? আর একটু সিগনিফিকেন্ট বা হায়ার ভ্যালু পজিশনটা আমরা চেঞ্জ করব। তো দেখো আসলে আমাদের কি ছিল, প্রথমটা ছিল 00, এরপরটা ছিল 01। তো তখন আমি লেফটেরটা চেঞ্জ করলে 10 হয়ে গেছে, এরপরেরটা 11, তারপরেরটা কি হবে? এই 1 হয়ে তো শেষ হয়ে গেছে, 1 হয়ে শেষ হয়ে গেলে আমাকে আবার 0-তে ফেরত যেতে হবে না? কিন্তু রিসেট করলেই আমরা কি করি, বাম দিকের ঘরে নতুন করে আমরা আরেকটা আনি। এটা 1 আসছে কেন? তার কারণ হচ্ছে উপরেরটা এখানে 0 ছিল। তো এইভাবে যদি চিন্তা করতে থাকো দেখবা যে তোমরা যেভাবে শিখে আসছো আসলে সিকোয়েন্সটা ওই যা শিখে আসছো ওইটাই আসবে। তো নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে এটা কি রাফ একটা আইডিয়া পাচ্ছো? তো বুঝছো যে কেন কেন বাইনারি নাম্বারগুলা 01 এর পরে 10 আসছে? আচ্ছা, তো এই কনসেপ্টটা আমাদের পরে আবার কাজে লাগবে, বিশেষ করে অক্টাল আর হেক্সাডেসিমাল যখন আমরা আবার দেখবো এই কনসেপ্টটা তখন আবার লাগবে। আপাতত আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল এখন দেখতেছি না, হয়তো পরে মিড ওয়ানের পরে আমাদের লাগবে। এখন এইভাবে আমরা তাহলে কয়েকটা লিখে রাখি। 8 এর জন্য হবে এইটা, 9। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে রাইট সাইডে যে বাইনারি নাম্বারগুলো লিখছেন না, এখানে স্যার 0-র পরে 1 কেন হচ্ছে, এই রিজনটা আবার বলবেন?
জিরোর পরে 1 হচ্ছে কারণ আমাদের এই দুইটাই আছে, তাই না? প্রথম দুইটা দেখো, 1 শেষ হয়ে গেলে আমরা কি করি, অথবা ডেসিমালে চিন্তা করো, 9 শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করছিলাম? 9 পর্যন্ত যাওয়ার পরে আবার রিস্টার্ট করছি না, শুরুর থেকে শুরু করছি না? জি স্যার। কিন্তু এটা যে আলাদা একটা নাম্বার, এটা যে 0 না, এটা যে 10, এটা বোঝানোর জন্য আমরা তার বাম দিকের ঘরে 1 বাড়াই দিছি। বাইনারিতে এক্স্যাক্টলি তাই। প্রথম দুইটা লেখার পরে 0 1 1 লেখার পরে আমাদের শেষ হয়ে গেছে, যে আমাদের 2 বলে কিছু নাই। তো তখন আমরা কি করছি? আমরা বলছি যে ঠিক আছে, আবার 0 থেকে স্টার্ট করতে হবে। কিন্তু 0 থেকে যদি আমি স্টার্ট করি, আমার এটা যে আলাদা একটা নাম্বার, এটা বোঝানোর জন্য বাম দিকে 1 দিতে হবে না? একইভাবে এখানে 1 1 হয়ে যাওয়ার পরে আমি যদি দুইটাকে রিসেট করি, আমার বাম দিকে আবার 1 দিতে হবে। অথবা যখন আমাদের 101 হয়েছে, এই যে আমি এই ঘরটা রিসেট করছি, সুতরাং এটার বাম দিকে আমার আবার 1 দিতে হয়েছে, তাই না? 1 করে বাড়তেছে, এই জন্য বাম দিকে 1 বাড়বে। যখনই আমি রিসেট করি সিকোয়েন্সটা, তখনই নতুন নাম্বার বোঝানোর জন্য বাম দিকে 1 করে বাড়তেছে। তো এইটা জাস্ট বোঝার জন্য বলছি। আমাদের মানে পরীক্ষায় তো আর আমি এসব ব্যাখ্যা জিজ্ঞেস করব না, কিন্তু মানে একটা নাম্বার সিস্টেম কিভাবে কাজ করে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। অনেকে অন্যভাবে ব্যাখ্যা দেয়, বাট আমার ব্যাখ্যা হচ্ছে এটা। কিছুটা বোঝা গেছে? স্যার 3 জি, স্যার। পর্যন্ত হচ্ছে স্যার, 4 এ এসে স্যার 100 কেমনে হয়েছে স্যার, এটা একটু বুঝতেছি না। আচ্ছা, এভাবে চিন্তা করো যে আমার এই 1টাকে রিসেট করতে হবে। রিসেট স্যার। করলে বাম দিকে 1 বাড়তে হবে, কিন্তু আমি তো বাড়াইতে পারতেছি না। বাড়াইতে গেলে আমাকে ওইটাকে রিসেট করতে হবে, ওইটাও এই জন্য 0 হয়ে গেছে। কিন্তু ওইটাকে বুঝতেছি। রিসেট করলে তার বাম দিকে আবার বাড়াইতে হবে। 99 এর মতো। 99 এর পরে আমরা কি করি, যে ওই দুইটা ঘরে কোথাও আর বাড়াইতে পারতেছি না, এই জন্য দুইটাকে রিসেট করে দেয়, আর বাম দিকে আরেকটা নাই, তাই না? অনেকটা ওরকম এখানে। আচ্ছা, তো এখন জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা ইকুইভ্যালেন্সটা বোঝার চেষ্টা করি, যে বাইনারি আর ডেসিমালে হিসাব করলে একই অ্যান্সার আসে কিনা। তো ফর এক্সাম্পল আমি ডেসিমালে দুইটা নাম্বার নেই। ডেসিমালে মনে করো আমি 4 আর 2 যোগ করতে চাই। 4 আর 2 যোগ করলে আমরা জানি এটা 6 হবে। বাইনারিতে কি হবে? 4 এর ইকুইভ্যালেন্টটা কি? 100 না? 100। আর 2 এর ইকুইভ্যালেন্ট 10 স্যার। 10। এটার যোগফলটা কত আসা উচিত? 6 এর ইকুইভ্যালেন্টটা কত? স্যার 110। 110। এখানে হয়তো ইজিলি দেখতে পাচ্ছ, তাই না, যে এই দুইটা যোগ করলে আসলেই 110ই আসবে। তো অ্যাডিশনটা আমরা পরে আবার দেখব, কিন্তু এইটা মনে রাখা দরকার যে ডেসিমালে যোগফল যা আসে, বাইনারিতে ইকুইভ্যালেন্ট অ্যান্সারই আসবে, এই যোগফল চেঞ্জ হবে না। ঠিক আছে? কারণ এটা জাস্ট ম্যাপিং এর মতো,
যে অ্যাজ ইফ তুমি এটা কোডিং এর মতো চিন্তা করো, যে আমার একটা কোড আছে 2 এর জন্য, একটা কোড আছে বাইনারি কোড হচ্ছে 10। সো ওইটার মানে যোগফল যাই আসুক না কেন, বাইনারিতে ওইটার ইকুইভ্যালেন্টটাই আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো বাইনারি যেহেতু আমাদের এখন বোঝা হলো, আমরা এখন এই বাইনারি ইউজ করে লজিক বোঝার চেষ্টা করি। তো আমরা এটা স্টার্ট করতেছি বইয়ের চ্যাপ্টার 2 এর থেকে। স্যার হ্যাঁ বলো। কোন বইটা ফলো করতেছেন স্যার, কাইন্ডলি আবার একটু বলবেন? এটা হচ্ছে ব্রাউনের বইটা, আমি দেখাই। এই যে টেক্সট বুকে যদি যাও, এই প্রথমটা, এটা এই ব্রাউন আর ভ্যারানিসিক দুইজন রাইটার আছেন এই বইটা, এইটারই চ্যাপ্টার 2 এর থেকে আমরা এখন স্টার্ট করতেছি। ওকে স্যার। ঠিক আছে, এই যে ইন্ট্রোডাকশন টু লজিক সার্কিটস, এইটা। আচ্ছা, মিড ওয়ানে বেসিক্যালি এই বইয়ের থেকে বেশিরভাগ জিনিস আমরা দেখব। আচ্ছা, তো আমরা শুরুতে নট গেটটা বুঝছি যে মসফেটের সুইচিং হিসেবে চিন্তা করে, তাই না? কারণ লজিকটা অন অফ দিয়ে বোঝা আমাদের জন্য ইজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অন অফ দিয়ে বোঝা ইজি আর কি, ট্রু ফলস বা অন্য কিছুর চেয়ে। তো একটা সুইচ অন অফ আছে কিনা এবং আউটপুটটা হাই বা লো কিনা, ওইটা দিয়ে আমরা এই লজিকটাকে ডিসক্রাইব করতে পারি। ফর এক্সাম্পল, একটা সুইচ, এই সুইচের দুইটা স্টেট আছে। এটা হয় সুইচটা খোলা থাকবে অথবা বন্ধ থাকবে, তাই না? হয় সুইচটা অফ থাকতে পারে অথবা সুইচটা অন থাকতে পারে। এখন এইটা তো সবসময় আমাদের ছবি এঁকে বা এত বড় ডেসক্রিপশন দিয়ে বলা মুশকিল। এটা আমরা শর্টকাটে বলতে পারি যে এক্স, যদি আমি বলি যে এক্স হচ্ছে সুইচের ভ্যালু, এক্স ইকুয়াল টু 0 মানে অফ, এক্স ইকুয়াল টু 1 মানে অন। তো এইটাকে আমরা আপাতত একটা এরকম ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করব, যে এক্স ইকুয়াল টু 0 দিলে আমরা ধরে নিব যে সুইচটা খোলা, ওপেন, আর এক্স ইকুয়াল টু 1 দিলে সুইচটা অন ধরবো। এখন এই সুইচটা যদি আমরা সার্কিটে ইউজ করি, মনে করো আমার সোর্স আছে এবং দুইটা সুইচ আছে। এই দুইটা সুইচ দিয়ে আমার আউটপুট হচ্ছে একটা ল্যাম্প, আমি ল্যাম্পটা জ্বালাতে চাই। এটা ডেসক্রিপশন কি হবে, ল্যাম্পটা কখন জ্বলবে? স্যার দুইটা সুইচ অন করতে হবে স্যার। স্যার দুইটা অন থাকতে হবে। দুইটা অন থাকতে হবে, মানে x1 অন থাকতে হবে এবং x2 অন থাকতে হবে। আমরা তখন বলবো ল্যাম্পটা অন হবে। ঠিক আছে, অন হবে মানে L ইকুয়াল টু 1 হবে। তো এইটাকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, ধরো আমি এটা ডিফারেন্ট সিচুয়েশন দেখতে চাই, যে আমি x1 কখনো 0 দিব, x1 কখনো 1 দিব, আবার x2 কখনো 0 দিব, x2 কখনো 1 দিব। যত কম্বিনেশন সম্ভব ইনপুটের, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আমরা দেখতে চাই যে কি অবস্থা হয়।
তো ওইটার লিস্ট যদি আমরা করতে চাই, আমরা এভাবে করতে পারি যে x1 আর x2 হচ্ছে ইনপুট, L হচ্ছে আউটপুট। একটা কম্বিনেশন হচ্ছে যে দুইটাই অফ, অথবা আরেকটা কম্বিনেশন হচ্ছে যে শুধু x2 অন, আরেকটা কম্বিনেশন হচ্ছে শুধু x1 অন, আর আরেকটা কম্বিনেশন হচ্ছে যে দুইটাই অন হতে পারে। আর তো কোনো কম্বিনেশন নাই, তাই না? যে আমরা সুইচটা এই এই চারটা কম্বিনেশনে করতে পারি, এবং এই চারটা কম্বিনেশনে যদি আমি আউটপুট কি আসে সেটা যদি টেস্ট করে রাখি, তাহলে আমি বলতে পারবো যে আমার পুরা সিস্টেমের সব সিচুয়েশন আমার অলরেডি টেস্ট করা আছে। ঠিক আছে? তো এখানে কি হবে, এল এল কখন 0 হবে আর কখন 1 হবে আমাদের ওই সার্কিটটার জন্য? স্যার জাস্ট 1 এর সময় L1 হবে আর সবগুলোতে 0 হবে। বাকি সবগুলো 0 হবে, তাই না? কারণ আমরা বলছি যে যখন দুইটাই সুইচই অন, শুধুমাত্র তখনই ল্যাম্পটা অন হবে। তো এই যে একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম ওইটার ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইব করার জন্য, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। এই ধরনের টেবিলগুলোকে বলা হয় ট্রুথ টেবিল। এবং এই ট্রুথ টেবিলটা কার জন্য? এটা হচ্ছে যদি x2 and x2 x1 and x2 এই কম্বিনেশন যদি আমরা দেখতে চাই, এবং এইটা আমরা একটা লজিক এলিমেন্ট হিসেবে যদি দেখাইতে চাই বা লজিক সার্কিট হিসেবে দেখাইতে চাই, এটাকে বলা হয় অ্যান্ড গেট। এই সার্কিটের প্রপার্টি আর অ্যান্ড গেটের প্রপার্টি একই, এবং অ্যান্ডটাকে আমরা অনেক সময় ডট দিয়ে দেখাই। যদিও অ্যান্ড এবং মাল্টিপ্লিকেশন সেম, মানে অ্যান্সার সেম আসে, এটাকে আমরা মাল্টিপ্লিকেশন ডাকবো না। আমরা এই যখন এই ডট দেখবো আমাদেরকে পড়তে হবে এটা হচ্ছে x1 and x2। তাহলে এই সার্কিটের জন্য আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এবং এই সার্কিটটা আসলে একটা অ্যান্ড গেটের মতো কাজ করতেছে। আচ্ছা, তো তার মানে আমরা যদি সিমস দিয়েও বানাতে চাই, ওরকম সিমস আমাদের সিরিজে রাখতে হবে। সুইচগুলোকে আমাদেরকে সিরিজে রেখে তারপর এটা ফর্ম করতে হবে। আমরা এখন তাহলে আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে মনে করো আমি সুইচ দুইটা প্যারালালে রাখলাম। একটা সুইচ আছে, আর ফাইনালি আমার ল্যাম্পটা আছে। এই ল্যাম্পটা কখন জ্বলবে? স্যার যে কোনো একটা অন হলে জ্বলবে না স্যার? যে কোনো একটা, হ্যাঁ, যে কোনো একটা সুইচ অন করলেই হবে। তার মানে প্যারালাল না স্যার? প্যারালালে আছে, হ্যাঁ। তো যে কোনো একটা অন করলেই সুইচ অন হয়ে যাবে, কি বলি, সার্কিট কমপ্লিট হয়ে যাবে, তাই না? শুধু উপরেরটা যদি করি তাহলে উপরেরটা দিয়ে কারেন্ট যাবে, শুধু নিচেরটা যদি অন করি তাহলে নিচেরটা দিয়ে কারেন্ট যাবে, আর দুইটাই যদি অন করো তাহলে তো হইলই, তা তো অন হবেই। তাহলে আমরা এখানে বলতে পারি x1 অথবা x2 যে কোনো একটা অন হলেই ল্যাম্প অন হবে। তাহলে x1 অথবা x2, অথবা হচ্ছে অর, যে কোনো একটা হলে ল্যাম্প অন হবে।
তাহলে আমরা এখন এটার জন্য টেবিলটা চিন্তা করতে পারি। স্যার তিনটা সিচুয়েশনে 1 আসবে এবার মনে হয়। তিনটা সিচুয়েশন জিরো জিরোতে স্যার জিরো আসবে আর সবগুলো তা- 1। আমাদের ট্রুথ টেবিল ফর্ম করার প্রথম স্টেপ হচ্ছে যে আগে কম্বিনেশন গুলা লিখো, ইনপুট গুলা কোনগুলো আইডেন্টিফাই করো, আউটপুট গুলা আইডেন্টিফাই করবা, তারপর কম্বিনেশন গুলা লিখবা। তো অর যেহেতু বলছি, কোনোটাই যদি অন না থাকে তাহলে তার ল্যাম্প জ্বলবে না, তাই না? প্রথমটা 0, যে কোনো একটা 1 হইলেই এলটা 1 হবে আমরা বলছি, তাহলে বাকি তিনটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের x1 or x2, যেটা আমরা প্লাস সাইন দিয়ে দেখাই, কিন্তু এটা যোগ না, তাই না? 1 + 1 তো আর 1 হয় না, তাই না? 1 + 1 তো 2 হয়। তো এখানে যেই চিহ্নটা দিছি এটা আসলে সাম না। এরকম যদি কোনো লেখা দেখো, লজিক্যাল অ্যানালাইসিসে যদি এরকম দেখো, এটা আমাদের পড়া উচিত x1 or x2। আর এটার করসপন্ডিং যদি আমরা লজিক সার্কিটটা দেখি, এটা হচ্ছে এটা লজিক সার্কিট বা লজিক এলিমেন্ট। আচ্ছা, আর ফাইনালি আমাদের আরেকটা দেখা বাকি, তাই না? নটটা দেখা বাকি। হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার একটু ট্রুথ টেবিলের ওই পেজে একটু যাওয়া যাবে স্যার? স্যার এই জায়গায় ফার্স্টটার মধ্যে l = x1 * x2, আর এটার মধ্যে x1 + x2, এই জিনিসটা বুঝিনি স্যার। আচ্ছা, যখন আমরা লজিক বা বুলিয়ান অ্যালজেব্রা করি, তখন অ্যান্ড এর চিহ্ন হচ্ছে ডট, ও স্যার মনে পড়ছে স্যার। আর অর এর চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন। কিন্তু এটাকে আমরা প্লাস বলবো না, x1 + x2 বলা যাবে না, এটাকে তোমার পড়তে হবে x1 or x2। ঠিক আছে জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের আরেকটা কম্বিনেশন যেটা বাকি, সেটা হচ্ছে যে সুইচটা যদি আমার ল্যাম্পের প্যারালালে থাকে। এখানে সুইচ অন করলে কি হবে? শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে। সুইচ অন করলে যদি শর্ট হয়ে যায়, তাহলে কি ল্যাম্প দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে না তো, তাই না? আর সুইচটা যদি আমি অফ করি, খোলা রাখি, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? স্যার ডিরেক্ট ল্যাম্পে যাবে। তখন ল্যাম্প দিয়ে যাবে। তো বেসিক্যালি এই সার্কিটে তুমি যখন সুইচ অন করবা তখন ল্যাম্পটা অফ, আর সুইচটা যখন অফ করবা ল্যাম্পটা তখন অন। তো এইটাকে আমরা বলি যে এল ইজ নট এক্স, মানে এক্স এর উল্টা। আর এইটার জন্য যদি আমরা ট্রুথ টেবিল ফর্ম করতে চাই, ট্রুথ টেবিল ফর্ম করার সময় কি বলছি? প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ইনপুট কয়টা আছে, আউটপুট কয়টা আছে। ইনপুট কয়টা আছে? দুটো স্যার। ইনপুট দুইটা কেন? একটা ভ্যারিয়েবল তো। ইনপুট একটা আছে, আউটপুট একটা আছে। তাহলে আমি টেবিল ফর্ম করতে গেলে কয় রকম ভ্যালুর কম্বিনেশন পাবো ইনপুটে?
স্যার দুই রকম। 0 হ্যাঁ 0 আর 1 শুধু দুইটা। তো x ইকুয়াল টু 0 যখন l টা হচ্ছে উল্টা, তাই না? x ইকুয়াল টু 0 হলে l 1, x ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0। এবং এটাই আমরা সিমস দিয়ে যেটা দেখছিলাম ইনভার্টার বা নট গেটটা ওইভাবে বানায়। এবং এটাকে l ইকুয়াল টু x বার দিয়ে লেখা হয়, x বার লেখা হয়, x প্রাইম দেওয়া হয়, অনেকভাবে লেখা হয়, দুইভাবেই লেখা হয়। ঠিক আছে, এবং এই তিনটা হচ্ছে আমাদের একেবারে বেসিক এলিমেন্ট। এই তিনটা দিয়ে আমাদের সব সার্কিট বানানো যায়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এখন আমরা যখন কোনো কিছু অ্যানালাইজ করি সেখানে তো ইনপুট যে দুইটাই থাকবে বা একটাই থাকবে এমন কোনো কথা নাই, ইনপুট তো আরো বেশি থাকতে পারে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল তোমার 3 ইনপুট অ্যান্ড গেট হইতে পারে বা 3 ইনপুট অর গেট হইতে পারে। মনে করো আমি বললাম যে আমার y আউটপুট y ইজ ইকুয়াল টু x1 and x2 and x3। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে তিনটাই একসাথে অন হইলে তখন আউটপুটটা অন হবে। তো এইটার জন্য যদি আমি তোমাদেরকে ট্রুথ টেবিল করতে বলি, ট্রুথ টেবিলটা দেখতে কিরকম হবে? একাধিক ইনপুট হতে পারে? আরেকবার বলো। স্যার নট গেটের ক্ষেত্রে কি একাধিক ইনপুট হতে পারে? নট গেটে একাধিক হবে না, নট গেটে সবসময় একটাই হবে। স্যার এটাতে তিনটাই যখন 1 হবে তখন আউটপুট স্যার। হ্যাঁ, তিনটাই 1 হলে তখন হবে। এবং এইটার ট্রুথ টেবিল যদি করতে চাই আমরা ফার্স্ট আইডেন্টিফাই করতে পারি যে আমার তিনটা ইনপুট এবং আউটপুট একটা। এখন এই টেবিলে কম্বিনেশন কয়টা হবে? তিনটা স্যার। তিনটা কেন হবে? মানে আমার এরকম 0 0 0 এভাবে কম্বিনেশন কয়টা আসবে? 8টা স্যার। 8টা আসবে, তাই না? ও আচ্ছা স্যার, জি স্যার। হ্যাঁ, তাই না? তুমি যদি জাস্ট বাইনারি নাম্বার হিসেবে চিন্তা করো 0 0 0 মানে হচ্ছে 0, তারপর 1, এভাবে 0 থেকে 7 চিন্তা করলে 8টা আসে, এরপরে আর কোনো কম্বিনেশন নাই। আর আমরা যদি ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে চাই y এর ভ্যালু কি হবে? সবগুলা 0 লাস্টেরটা বাদে, তাই না? কারণ যেহেতু এন্ড তার মানে তিনটাই যখন 1 শুধুমাত্র তখন আউটপুটটা 1 হবে। আচ্ছা, আর অন্য কোন রকম যদি ইকুয়েশন থাকে, কম্বিনেশন অফ এন্ড অর যদি থাকে, মনে করো আমি বললাম যে z ইকুয়াল টু x1 and x2 or x3, এটা সার্কিটটা আমরা বানাতে পারবো? আমরা x1 and x2 এর একটা নাম দিয়ে নিতে পারি না?
এটার ধরো নাম দিলাম Z12, তাহলে আমার ফাইনালি Z12 অর X3 এরকম বানাতে হবে। তো এইটার সার্কিট যদি বানাতে হয় আমার প্রথমে কি লাগবে, Z12 কিভাবে বের করতে পারি সেটা দেখতে হবে। Z12 কি হবে, X1 আর X2 এন্ড করতে হবে, তাই না? এটা হচ্ছে Z12। এইবার Z12 এর সাথে X3 কে অর করলে, X3 এর সাথে যদি এটা অর করি তাহলে আমার ফাইনাল অ্যান্সার Z পাবো না? জি স্যার। আচ্ছা, তো এগুলো হচ্ছে বেসিক আইডিয়া। এখন এই যে আমি বললাম যে Z12 আগে বের করে নাও, ট্রুথ টেবিলের ক্ষেত্রেও তোমরা চাইলে এরকম করতে পারো। ট্রুথ টেবিলের ক্ষেত্রে মানে কি, মনে করো আমি বললাম যে এই Z এর ট্রুথ টেবিলটা বের করো, এখানে কি হবে, 3টা তো থাকবেই, তাই না? এই 3টার যত রকম কম্বিনেশন ওগুলা থাকবে, আর ফাইনাল অ্যান্সার হবে Z। কিন্তু দেখো তুমি যদি মাঝখানে Z12টা বের করে নাও তোমার ক্যালকুলেশনটা হয়তো ইজিয়ার হবে, তাই না? Z12 আগে বের করে নিলা, তাহলে তুমি Z12 আর X3 দুইটা মিলাই দিলা, অর করে দিলা। তো তোমরা বাসায় যে এটা একটু চিন্তা করে দেখবা যে এই টেবিলটা কমপ্লিট করতে পারো কিনা। এরকম জিনিস আগেও করছো তোমরা। তো আমরা নেক্সট দিন এইটা দেখবো যে এটা কিভাবে হয়, এবং আরেকটা জিনিস যেটা দেখবো সেটাকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম। ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য একটা জিনিস হচ্ছে এই ট্রুথ টেবিল, আর আরেকটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। তো ওই দুইটা জিনিসই আমাদের বোঝা দরকার। তো টাইমিং ডায়াগ্রামটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এরপরে আমরা এই যে সার্কিট যে বানাচ্ছি এগুলার কস্ট কিভাবে হিসাব করতে হয়, যে আমার গেট বেশি থাকলে ওই সার্কিটের দাম বেশি হয়, খরচ বেশি হয়, ওইটার কস্টটা কিভাবে হিসাব করতে হয় সেটা দেখব আমাদের। এরপরে এই কস্ট কমানোর উপায় কি তারপরে সেটা দেখব। তো আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে ছোট ডায়াগ্রাম গুলো আছে স্যার, X1 X2 দুইটা ইনপুট, এই ডায়াগ্রামটাকে কি বলে স্যার? লজিক ডায়াগ্রাম? এই জি স্যার। সার্কিট এলিমেন্টটাকে, জি 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 স্যার। হ্যাঁ, এটাকে লজিক এলিমেন্ট বলে। এটা এগুলা এক একটা গেট, তাই না? এগুলা এক একটা গেট, যে এটাকে আমরা অ্যান্ড গেট বলবো, অর গেট বলবো, আর নট গেট বলবো। স্যার বলো। গেট গুলা একটার সাথে আরেকটা কম্বাইন করার কি কোনো নিয়ম আছে স্যার? যেমন স্যার আপনি স্যার লাস্টে করলেন স্যার দুইটা গেট একসাথে করলেন। না, এইটা তো দেখো আমি ইকুয়েশন অনুযায়ী করছি, তাই না? যে আমার ফাইনালি আসছে Z ইকুয়াল টু Z12 প্লাস X3, বা Z12 অর X3 আসছে। তো Z12 তো আমার নাই, তাহলে Z12 আমার আগে বের করে নিতে হবে। Z12 কি, X1 and X2। তো এইভাবে চিন্তা করলে X1 and X2 করে আমি Z12 পাইছি, তারপর Z12 আর X3 এর অর করে আমি Z পাইছি। এভাবে স্টেপে স্টেপে চিন্তা করো, অথবা পুরাটা যদি একবারে চিন্তা করো আসলে কি হচ্ছে। আমাদের এমনিতে যখন আমরা অ্যারিথমেটিক বা অ্যালজেব্রা করি আগে কি করি, মাল্টিপ্লিকেশন করি তারপর অ্যাডিশন করি। এখানেও তাই, এখানে আগে অ্যান্ড করবা তারপরে বাকি অর অপারেশন গুলা করবা, বা ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের জিনিস আগে করবা।
হ্যাঁ বলো। বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এটা আসলে কয়েকটা যখন আমরা ক্লাসে প্র্যাকটিস করব দেখবা যে ইজি হয়ে গেছে। এই আমি Z12 যে করছি এটাও আর করা লাগবে না, একটা ইকুয়েশন দিলে দেখবা যে সরাসরি লিখে ফেলতে পারবা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এন্ড করি। আমি হয়তো আজকের মধ্যে তোমাদের লেকচারগুলা ইয়েতে আপলোড করে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Attendance